শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় ইসির স্বাধীনতা ও র্যাব বিলুপ্তির সুপারিশ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আমাদের সাথে রয়েছেন এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে ডক্টর রিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ইসির স্বাধীনতা এবং র্যাব বিলুপ্তির সুপারিশ। র্যাব বিলুপ্তির সুপারিশ এরই মধ্যে গুম কমিশন যেটি হয়েছে তারা করেছে, কিন্তু পাশাপাশি আজকে আমাদের আলোচ্য বিষয় হওয়ার আরও একটি কারণ হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ যে আছে, মানবাধিকার সংগঠন, তারাও বেশ কিছু সুপারিশের পাশাপাশি র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে। র্যাব নিয়ে নানা রকম কথাবার্তা আছে। এই সুপারিশ কতটা প্রাসঙ্গিক এবং এখনকার সময়ের জন্য, সেই বিষয়গুলো বলবেন। এরই মধ্যে যে কর্মকাণ্ড হয়েছে, বিশেষ করে আপনাদের সময়ে এটি গঠিত হয়েছিল 2004 সালে, এবং তারপর থেকে যে কর্মকাণ্ড হয়েছে সময়ের আবর্তে, সেটি আজকের এই জায়গায় এসে দাঁড় করিয়েছে। পুরো বিষয় নিয়ে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে। যে কোনো জিনিসই যে কোনো সরকার আমলেই ইন্ট্রোডিউস হতে পারে, আপনি ব্যবহারটা কীভাবে করছেন সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা সত্য যে র্যাব যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে র্যাব গঠন করা হয়েছিল, সেটা মানে খুবই সময়োপযোগী সিদ্ধান্ত ছিল, খুব দরকারও ছিল আপনার। কিন্তু এটাকে যেভাবে আপনার মানে অনির্বাচিত সরকার এটাকে যেভাবে ব্যবহার করেছে, এটার এই বাহিনীটির পুরো সুনাম মর্যাদা পুরোটাই নষ্ট হয়েছে। এবং এতে তো মানে অপেক্ষা রাখে না বলার, সেটা হচ্ছে যে আপনার এরা মানবাধিকার লঙ্ঘন করেছে নিঃসন্দেহে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, একজন মন্ত্রীও ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শ্বশুর সাহেব আওয়ামী লীগের বিরাট বড় নেতা, জামাই র্যাবের একজন মানে সিও, কর্নেল সাইদের কথা বলছি আমি। আপনার জানেন নারায়ণগঞ্জে 7 খুন, যেভাবে বিভৎসভাবে মানুষগুলোকে তুলে নিয়ে বস্তাবন্দি করে নারী ভুড়ি ফেলে দিয়ে যেভাবে মানে পানির তলে ডুবিয়ে রেখেছিল, এটা তো একটা মানে পৈশাচিক ঘটনা। এটা শুধু অমানবিক ঘটনা বললে ভুল হবে। র্যাব অনেক পৈশাচিক ঘটনার সাথে যুক্ত হয়ে পড়েছিল। অ্যাজ সাচ এই বাহিনীর কিছু মানে শীর্ষ কর্মকর্তা যারা ছিলেন, তো সুতরাং তার দায় দায়িত্ব কনসিকুয়েন্সেস যেগুলো, সেগুলো তো তাদেরকে বহন করতে হবে। এই র্যাবের পেছনে রাষ্ট্রে কিন্তু অনেক বড় ধরনের খরচ হয়েছে, বিনিয়োগ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্কিমের মধ্যে এদেরকে ট্রেনিং দিয়েছে, তাই না? মানে এবং তারা বোধহয় র্যাবের জন্য একটা আলাদা মানে ফান্ডও করতো। তো এত কিছুর পরে সবই যদি জলে যায়, মানে বৃথা হয়, তাহলে কিভাবে হবে, তাই না? তো এটা ঠিক যে আমাদের মানে বড় ধরনের অপরাধ দমন করার জন্য আমাদের খুব প্রশিক্ষিত বাহিনী দরকার। তো বিলুপ্তির মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনা গুম কমিশন, তারাও এটা মানে করেছে, কি বলে, সুপারিশ করেছেন। সেটার চেয়ে আমি মনে করি এটার জন্য যারা পারপেট্রেটরস, যারা এটার জন্য দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনাটা খুব জরুরি ছিল। পুরো বাহিনীটা যদি আপনি এটাকে যদি মানে একটা বাহিনী যেভাবে হওয়া উচিত, মানে তাই না, একটা দেশের বাহিনী, জনগণের বাহিনী যদি হতে পারত, আপনার দুষ্কর্ম অথবা কি বলে আপনার মানে বড় ধরনের অপরাধ দমন করার জন্য যদি আমাদের তো একটা বাহিনী দরকারও। আমাদের পুলিশ ইনফ্যাক্ট ইনএফেক্টিভ হয়ে গেছে, ইনঅপারেটিভও বলা যেতে পারে। তাদের আগে থেকেই তো নানা রকম সমস্যা ছিল, কিন্তু তাদের নানা রকম সমস্যা না, বিষয়গুলো এদের এইসব বাহিনীর লোকেরা মানে পুলিশের লোকেরা একেবারে আইজি থেকে শুরু করে ইন্সপেক্টর লেভেল পর্যন্ত। আর যেমন যদি ঢাকা শহরের কথা যদি বলি, যে ঢাকা শহরের থানা কয়টা? 50টা থানায় 3টা করে মানে ইন্সপেক্টর লেভেলের ওসি থেকে শুরু 3-4টা লোক আছে। তার মানে 200 শুধু ইন্সপেক্টর লেভেলের কর্মকর্তা। এদের খাদ্য লাগে না, এদের বউ বাচ্চা ঢাকায় রাখে, ভালো স্কুলে পড়ে, দামি ফ্ল্যাটে থাকে, বউদের জন্য গাড়ি লাগে, অন্যদের জন্য আর কি দেয় সেটা আমি জানি না। তো সুতরাং তো এত কিছু যোগান তো জনগণকে দিতে হয়। মানে এরে ধরো, ওরে মারো, ওর পকেটে আবার ঢুকাও, ওর পকেটে এটা করো, সেটা সম্ভব না। উল্টা পাল্টা কাজ করতে হয়। করার
করার মধ্য দিয়ে এর বাহিনীটা এটা একটা ফ্রাঙ্কেনস্টাইনের দানবে পরিণত হয়ে গেছিল সোজা কথা। এই বাহিনীর সদস্যগুলোকে আপনি দুর্বৃত্ত, চোর, ডাকাত বানাই দিয়েছিলেন, এগুলোকে খুনি বাহিনীতে পরিণত করে ফেলছিলেন। পুলিশের কথা বলছেন? আমি পুলিশ, র্যাব সবটার কথাই বলছি। র্যাব যদিও যত্র যখন তখন হয়তো নামতে পারতো না, কিন্তু পুলিশ তো এরে ওরে পকেটে আপনার ওই মানে কি বলে ইয়াবাঠিয়া বা কি বড়ি ঠরিয়ে এটা ধরায় ঠরাই দিয়ে, পুড়িয়ে ঠুরিয়া ধরায় ঠরাই দিয়ে একটা কিছু আবার নাকি ফোন করতো আত্মীয় স্বজনকে, তোমার ছেলের পকেটে এসব পাওয়া গেছে, তাড়াতাড়ি এত টাকা পাঠাও বিকাশে, না পাঠাইলে মানে তোমার ছেলের কিন্তু ক্রসে দেওয়া হবে অথবা তারে চালান দিয়ে পাঠাই দেবো। তো এই যে চাঁদাবাজি, মানে সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি, মানে একটা দেশে মাফিয়াতন্ত্র তো ছিল। গত 15 বছরে শেখ হাসিনা একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। এইখানে তো এইটা আপনার একটা মানে লেন্দুব দর্জিও তো তারও একটা জবাব দিয়েছিল। লেন্দুব দর্জি বলতে মানে সিকিমের যে ভারতের অনুগত যে মুখ্যমন্ত্রী রোলে চলে গেছিল, যে তারও এই কাইন্ড অফ একটা মানে হয়তো মানে জনগণের কাছে হয়তো তার কাছে একটা জবাব দিতে ছিল। বাট হাসিনা গভর্নমেন্টের তো কোনো জবাব দিতে ছিল না, এবং তারা তো অকপটে বলতো একটা কথা যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে, তাহলে দিল্লি আছে তারা আছে মানে দিল্লি থাকলে ক্ষমতা সরায় কোন বেটা কে পারে, অতএব নো ম্যাটার হোয়াট ক্লিন করো, মেরে ফেলাও, খুন করে ফেলাও, কেয়ার করতো না। আর আমরা আছি তো দিল্লি আছে মানে এটার ব্যাখ্যা হইলো যে দিল্লি আমার পাশে কেন থাকবে না, আমি তো সব দেই দিল্লিকে। সেখানে তো বলছে যে এত কিছু দিয়েছি যে সারা জীবন মনে রাখবে। সেই জন্য এখন যে ভারতের মন খারাপ, মানে ভারতের সরকার আমাদের সাথে যোগাযোগ উন্নত করতে চাচ্ছে না, বা নানাবিধভাবে মানে মোটামুটি যা হয় মানে একটু মানে ভিসা দেয় না, এটা যদিও আমি খুব খুশি ভিসা না দেওয়ায়, ভেরি মাচ হ্যাপি যে ভারত এইভাবে ভিসাটার জন্য আগামী 20-25 বছর যাবৎ বন্ধ রাখে বাংলাদেশের লোকদের ভিসা যাতে না দেয়। কারণটা হলো যে তাতে আমার বৈদেশিক মুদ্রা বাঁচবে। এই দেশের ভদ্র মহিলাদের যে একটা শপিং করার বাতিক বুতিক ছিল, এই বাতিকের কারণে কিছু টাকা টুকা বাঁচবে, এগুলো স্বামীর পকেট খালি হবে না, এটা একটা বড় ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের উই হ্যাভ সো মেনি ডক্টরস, আই মাস্ট সে আমাদের অনেক ভালো ভালো ডাক্তার আছে, বাট ওদের ব্যবহারটা অনেক ক্ষেত্রে অভিযোগ পাওয়া যায় ওদের ব্যবহারটা খুব না, মানে কন্ডিউসিভ না, মানে প্যাশেন্ট ফ্রেন্ডলি না, যার জন্য আমাদের একটা তো 6টা ওষুধ লেখে। ইন্ডিয়ান ডাক্তার আবার বহুত চালাক, কী করে জানেন, প্রথমে তারপর একটা প্যারাসিটামল লেখে, ও আপনার পেটে ব্যথা, ও যে আলসারে ব্যথা এটা বোঝে না, আছে ঠিক আছে আপনি খাওয়ার আগে একটা প্যারাসিটামল খাবেন। তা রুগীরা মনে করে খাইছে 8 আনা দামের ট্যাবলেট খাই তো আমার ব্যথা সারাই দিছে, কিন্তু পরে না বুঝবা জ্বালাটা, পরে যে মানে ভোগো, তারপর মরো, তারপর দুনিয়াদারির আত্মীয় স্বজন নিয়ে ইন্ডিয়া থাকো, 1 গাদা টাকা খরচ করো, তারপরে লাশও তুলে নিয়ে আসো, মানে দেশে নিয়ে আসো। তো এই ব্যবস্থা থেকে আমরা ভালো করছি ইন্ডিয়ান গভর্নমেন্ট, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। ব্যবসায়িক দিকের যে অবস্থা, ব্যবসায়িক দিকে শুনুন, আপনি আলটিমেটলি স্বাবলম্বী আপনাকে হতে হবে, আপনি কারোর উপর ডিপেন্ড করতে পারবেন না, তাই না? আপনি পেঁয়াজ পাঠাবেন, একটু পেঁয়াজ কম খাবো আমরা যদি নিজের পায়ে দাঁড়াতে চাই, সোজা কথা। একসাথে গরু পাঠাইতো না, তা গরুদের স্বাবলম্বী হয়ে গেছি না, অসুবিধা মাত্র পেঁয়াজ তো না, গার্মেন্টসের র ম্যাটেরিয়ালস আছে, মোটর ভেহিকলসের, এটা আলটিমেটলি নিজেরা করব সবকিছু হয়তো কতটা সম্ভব। এনিওয়ে আমি সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব, একটু শুনে আসি। জনাব ববি হাজ্জাজ, র্যাবের বিলুপ্তি প্রসঙ্গে যে বিষয়টি আলাপ করছিলাম, আমি র্যাবের একজন কর্মকর্তা হিউম্যান রাইটস ওয়াচকে যে কথা বলেছেন একদম কোট আনকোট, আমি সেটি একটু পড়ে শোনাচ্ছি দর্শকদের সুবিধার্থে। এবং আপনার গুম, হত্যা অথবা ক্রসফায়ারের ঘটনার জন্য র্যাবের আলাদা একটি দল আছে সে বলছে, বেশিরভাগ কাজ ওই দলই করে। এবং তিনি বলেন 2016 সালে যখন র্যাবে যোগদান করি তখন হতবাক হয়ে গিয়েছিলাম। আমাদের ট্রেনিংয়ে একজন কর্মকর্তা ক্লাস নিয়েছিলেন, তার নাম আমার মনে নাই, তিনি প্রকাশ্যে বলছিলেন 169টি ক্রসফায়ার তিনি পরিচালনা করেছেন। এই হচ্ছে মানে অবস্থা, ভয়াবহতা যেটি বলি আমরা। সার্বিকভাবে এই বাহিনীর মানে বিলুপ্তির সুপারিশ করা হয়েছে, কিভাবে দেখছেন? জি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক সহ এটিএন বাংলা সকল শ্রোতাকে সালাম এবং শুভেচ্ছা। যে টপিকটা আপনি উত্থাপন করেছেন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এবং অনেক বছর ধরে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। দেখেন, র্যাব নিয়ে কথা বলার জন্য, এবং এগেন রিপন ভাই যে কথাগুলো বললেন, আমার বিজ্ঞ আলোচকের কথাগুলো বললেন, আমি ওনার সাথে পুরোপুরিভাবে একমত যে গত 16 বছর কোনো জায়গায় কোনো জবাবদিহিতা ছিল না। শুধু র্যাব বাহিনী না, সব ধরনের বাহিনীকেই খুবই বাজেভাবে অপব্যবহার করা হয়েছে।
পুলিশ বাহিনীকে একটা রাক্ষস বাহিনী বানানো হয়েছিল এবং র্যাব বাহিনী সেটা থেকে দূরে বা ভিন্ন কিছু ছিল না। তবে র্যাব নিয়ে খুব স্পেসিফিক কিছু জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে। একটা হলো যে র্যাব বাহিনীর গঠনটা কিভাবে হয়েছে এবং আরেকটা হলো র্যাব বাহিনী গঠনটা কেন হয়েছে। সো কিভাবে হয়েছে এখানে যদি আসি, তাহলে র্যাব বাহিনীতে আপনার মিলিটারি ফোর্সেস থেকে এবং পুলিশ ফোর্সেস থেকে সম্মিলিতভাবে তৈরি করে একটা ফোর্স তৈরি করা হয়েছে। এখানে প্রবলেমটা হলো যে পুলিশ ফোর্সেসদের তাদেরকে এগেন আমাদের পুলিশ ফোর্সে অনেক দোষ আছে, আমরা এটা নিয়ে বহুত আলোচনা করেছি, রিফর্ম অ্যান্ড সংস্কার নিয়ে, যে পুলিশের সংস্কার দরকার, এটাকে সার্ভিসমুখী ফোর্স করা দরকার। বাট তবু আপনি যদি সার্ভিসমুখী ফোর্সও করেন, পুলিশটা সার্ভিসমুখী ফোর্স, মিলিটারি আর্ম ফোর্সেস এরা কখনোই সার্ভিসমুখী ফোর্স হতে পারে না, কারণ এরা হলো লাস্ট অ্যান্ড অনলি লাইন অফ ডিফেন্স আপনার সভরেন্টির। সো এরা ভেতরমুখী হবেই না, এরা সবসময় বাহিরমুখী হবে, মানে বর্ডার আপনার গার্ড করবে এবং দেশের সভরেন্টি কোনোভাবে চাইলে চ্যালেঞ্জ না হতে পারে সেটার তৈয়ারি করবে, সেটার জন্য প্রিপেয়ার থাকবে। সো ওদের প্রিপারেশনটাই কিন্তু যুদ্ধ, ওরা ভেতরের না, কিন্তু ওদের প্রিপারেশনটাই হলো বাইরে আমাদেরকে আক্রমণ করছে, দেশকে বাঁচাতে হবে, তাকে যেইভাবে হোক ধ্বংস করো। তো জি জি, মানে এটা মানে ধ্বংস, এখানে আর দ্বিতীয় কোনো কম্প্রোমাইজ নাই। তাছাড়া আপনি যদি এই ধ্বংস করার জন্য তৈরি না করেন, তাহলে মিলিটারির প্রয়োজন কি আছে? তাহলে তো আমার পুলিশ ফোর্সই এনাফ, আমার তো মিলিটারি দরকার নেই। জাপানে যেরকম, বা অ্যাটলিস্ট এখন চেঞ্জ হচ্ছে, বা জাপানে এত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যেটা ছিল। সো মিলিটারি ফোর্স মানেই কিন্তু যে ওরা তৈরি ধ্বংস করবার জন্য। তো যারা তৈরি, মানে যাদেরকে ডে 1 থেকে 18 বছরের ছেলে আপনি ঢুকালেন, 18 থেকে 20 পর্যন্ত আপনি ট্রেন করে, মানে পুরো ধ্বংস করার মাইন্ডসেটটা তৈরি করে তাকে পাঠালেন। তারপর সে সেকেন্ড লেফটেন্যান্ট হলো, 10 বছর 20 বছর কাজ করে কর্নেল লেভেলে গেল, যেটাই গেল, কিন্তু সে মানে তার পুরো নেচার, ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ বিইং, সব কিছু হলো আমি ধ্বংস করব। এই ধ্বংস করার যে পুরোপুরি সাইকোলজিক্যাল ফিজিক্যালভাবে তৈরি যে ব্যক্তিটা, তাকে নিয়ে আপনি ইন্টারনাল কাজে দিলেন। এখন তার কি দোষ হতে পারে? তাকে তো সেখানেই হয়েছে ধ্বংস, তার মানে মস্তিষ্কের চিত্তই হলো ধ্বংস, তার সাইকোলজিটাই ধ্বংস। তাহলে তাকে যখন আপনি জনগণের সাথে কাজ করার কিছু করতে, এবং এই জনগণের একটা অংশকে আপনি তাকে যে বলবেন যে এ আমাদের বিরোধী, তার মাথায় কি আসবে? আপনি যত যেইভাবেই বলেন না কেন ভাই, তার মাথায় তো ধ্বংস। আপনি একটা ডাক্তারের কাছে যাবেন, তার মাথায় হলো চিকিৎসা কীভাবে করা যায়। আপনি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, তার মাথায় হলো এই মেকানিক্যালি এই জিনিসের কাজ কীভাবে করানো যায়। সো ওই মিলিটারি অফিসারের মাথায় ধ্বংস। সো মিলিটারি অফিসারকে আপনি এখন টেম্পোরারিলি হঠাৎ করে কোনো একটা স্পেশাল আপনার একটা অপারেশন দরকার, সো জাস্ট একটা অপারেশনের জন্য মিলিটারি থেকে আপনি হাওলাত করে ধার করে নিয়ে আসলেন কয়েকজনকে কিছু অপারেশনের জন্য, সেটা ভিন্ন কথা। বাট আপনি একটা ফোর্স তৈরি করছেন এই মিলিটারি পার্সোনেলকে দিয়ে ইন্টারনাল আপনার ল এনফোর্সমেন্টের কাজ করবার জন্য, এইটার মতো ভুল আর হতে পারে না। এটা অরিজিনালি যখন তৈরি করা তখন অনেক কারণ ছিল, তখন দেশে অরাজকতা একটা লেভেলে চলে গেছিলো, এবং অ্যাটলিস্ট একদম ইনিশিয়ালি যখন র্যাপিড অ্যাকশন টাস্ক ফোর্স র্যাট বা কিছু হিসাবে যখন তৈরি হয়, টিম, জি টাস্ক টিম, রাইট র্যাট, RATT, জি র্যাট যখন তৈরি হয়, যদ্দূর আমার মনে পড়ে, বহু বছর আগের কথা, 22-23 বছর আগের কথা, বাট যখন প্রথম তৈরি হয় র্যাট যখন তৈরি হয়, তখন ওই অপারেশন ক্লিন হার্ট রিলেটেড এগুলোর সাথে কিন্তু সামঞ্জস্য ছিল, এবং মেইন পয়েন্টটা ছিল যে খুব স্পেশাল একটা দুটো অপারেশন করবার জন্য এরকম একটা টাস্ক ফোর্স বা টাস্ক টিম তৈরি করা হয়েছে। এই অপারেশনটা শেষ হয়ে যাবে, এই টাস্ক টিমগুলো ভেঙে দেওয়া হবে। সো সেই জায়গা থেকে ওই আলোকপাত যদি আমরা করি, তাহলে হ্যাঁ রিজনেবল ছিল যে স্পেসিফিক আমাদের ল এনফোর্সমেন্ট মানে পুলিশ ফোর্সেস এটা করার জন্য তৈরি ছিল না। সো এই অপারেশনগুলোর কিছু সাইট ছিল যেটা মিলিটারি এক্সপার্টিস ছিল, তাদেরকে নিয়ে এসে জাস্ট দুই একটা অপারেশন করবার জন্য। অত্যন্ত দুঃখজনক যে পরে এটা একটা রেগুলার ফোর্স হিসেবে তৈরি হয়ে গেল, এবং ফোর্স হিসেবে তৈরি হওয়ার সময় এটা নিয়ে অনেক আলোচনা ছিল, অনেক বিরোধিতা ছিল, কিন্তু 111 সরকারে আসার পর, মানে যে অন্তর্বর্তীকালীন সরকার তখনকার একটা যখন আসলো, এটা তো পরে অনেকভাবেই কুলসিত হলো, যার জন্য আমরা এখন 111 সরকার বলে ডাকি, এটাকে আখ্যায়িত করি। তো সেই 111 সরকার থেকে শুরু করে এরপরে যখন হাসিনা সরকার আসলো, হাসিনা সরকার আসার পর তো ডে 1 সব কিছুর অপব্যবহার শুরু হয়ে গেল। সো এই র্যাবের অপব্যবহার শুরু হয়ে গেল, যার জন্য র্যাবের এক একজন অফিসার বলতে পারেন 169টা হয়তো ক্রস ফায়ার তারা করেছেন। সো এবং গুম কমিশন এই পর্যন্ত যে যদ্দূর আমার মনে পড়ছে 2টো রিপোর্ট বোধহয় তারা এই পর্যন্ত পাবলিশ করেছেন, মানে সরকারের কাছে হস্তান্তর করেছেন, এবং এই 2টো রিপোর্টেই র্যাব সম্বন্ধে এবং এই যে গুম খুন সম্বন্ধে বা এই যে সিক্রেট টর্চার সেলস অ্যান্ড টর্চার এগুলো সম্বন্ধে যা ইতিমধ্যে বেরিয়ে এসেছে, মানে এটা একদম লোমহর্ষক, এটা বিশ্বাসযোগ্য না যে একটা
মানে গণতান্ত্রিক দেশে সরকার ব্যবস্থায় গণতান্ত্রিক ছিল না, অটোক্রেটিক ছিল, একটা ডিক্টেটর ছিল শেখ হাসিনা, বাট তবু একটা নেচার অফ গণতন্ত্র হতো, সো ইনস্টিটিউশনটা ম্যাটার করে। তো মানে শেখ হাসিনা ডিক্টেটর হলো কিভাবে, হতে পারলো কিভাবে, এই ইনস্টিটিউশনগুলো নষ্ট করা হয়েছে বলেই তো ডিক্টেটর হতে পারলো। র্যাবের এই যে মিলিটারি লোকজন, এই যে যেমন মনে করেন ওর নাম কি, জিয়াউল হাসান, জি 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 জিয়াউল হাসানের মতো কিলার আপনি পুলিশে নর্মালি পাওয়ার কথা না, আপনি পাবেন না। তার জন্য কিন্তু আর্মি থেকেই এসছে জিয়াউল হাসান। তো এই যে সাইকো, কমপ্লিট সাইকো, জি জি জি, এটা গোজ উইদাউট সেইং। বাট এই যে জিয়াউল হাসান এই ইম্পোর্ট করার সরকারি ক্ষমতা, মানে ইনস্টিটিউশনাল ক্ষমতা আইনগতভাবে যদি না থাকতো, তাহলে কিন্তু শেখ হাসিনা চাইলেও এটা ধাপ করে পারতো না। সো এই যে এরকম অনেক কাজ তার এই যে কি বলবো, এই যে ডিক্টেটোরিয়াল সরকার ব্যবস্থা তৈরি করবার জন্য এরকম অনেক কিছু সহযোগিতা করে দিয়েছে। সো র্যাবের কিভাবে ফরমেশন, যেটা দেশের জন্য ভালো না, মিলিটারির জন্য কিন্তু ভালো না, কারণ এই মিলিটারি অফিসারগুলো তো তারপর আবার মিলিটারি ডিউটিতে ফেরত যায়, নিজের দেশের লোকের উপরে গুলি করে আবার মিলিটারি ডিউটিতে ফেরত যায়, তো ওখানে মিলিটারিও কিন্তু কলুষিত হয়ে যাচ্ছে। সো এইটা একটা কারণ র্যাব বিলুপ্তির। র্যাবের যে ইতিহাস, এই যে গুম কমিশন রিপোর্ট যেগুলো বের করছে, এইগুলো ছাড়াও আমরা নিজেরাই যতখানি জানি তার ভিত্তিতেই, সো এটার যে ইতিহাস, এটা ব্যান করা উচিত। এবং একই সাথে আগামীতে কোনো কারোর হাতে যেন এই ধরনের ডিক্টেটোরিয়াল সরকার গঠন করার ক্ষমতা না থাকে, সেটা আমরাই হই না কেন, কারো হাতে যেন না থাকে। এই তিনটা বড় বড় কারণে র্যাব বিলুপ্তি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে আমি আমার বিজ্ঞ সহলোচক যে কথাগুলো বলেছেন, যে এই যে একটা সরকার চাইলে কিন্তু ভালো জিনিসও অনেক অপব্যবহার করতে পারে। পুলিশকেও কিন্তু খুব খারাপভাবে শেখ হাসিনা অপব্যবহার করেছে। কেন? পুলিশকে ছাত্রলীগের পুলিশ বানিয়ে দিয়েছে, যুবলীগের পুলিশ বানিয়ে দিয়েছে। সো ওই জায়গাগুলোতে আমাদের আলাদাভাবে শক্ত নজর রাখতে হবে। এবং শুধু র্যাব না, কিন্তু আরও ইনস্টিটিউশন আছে, ডিজিএফআই একটা ইনস্টিটিউশন আছে, যে মানে কোনো উন্নত গণতান্ত্রিক দেশে বা সঠিকভাবে গণতান্ত্রিক দেশে এমন কোনো ইনস্টিটিউশন নেই যেটা ইন্টেলিজেন্স দেশের ভিতরে কাজ করে। এবং দেশের ভিতরে যে ইন্টেলিজেন্স কাজ করে সেগুলো ইউজুয়ালি পুলিশ বাহিনীর সাথে সম্পৃক্ত হয়, ডিরেক্ট প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে না। কিন্তু আমাদের দেশে অত্যন্ত দুঃখজনক যে এই ডিজিএফআই এইভাবে কাজ করে গেছে। এবং এই ডিজিএফআই কিন্তু এই যে গুম কমিশনের রিপোর্টগুলোর সাথে কিন্তু ডিজিএফআইও অতপ্রুতভাবে সম্পৃক্ত। এবং এই র্যাবেরও অনেক রিপোর্টে এসছে যে ডিজিএফআই থেকে ঠিক করে র্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে গুম করবার জন্য বা এই যে ক্রস ফায়ার করবার জন্য। সো এই ইনস্টিটিউশনগুলো শুধু র্যাব না, এরকম এই যে ইনস্টিটিউশন ডিজিএফআই, র্যাব তো একদম বিলীন করে দেওয়া উচিত। এবং ডিজিএফআই থাকবে কিনা, আর যদি থাকে তাহলে তাদের আসলে এক্সটার্নাল ইন্টেলিজেন্সের ডিউটি দিয়ে পুরোপুরি রিস্ট্রাকচার করে ছাড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর রিপন, বিলুপ্তির ব্যাপারটি যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বলছি পুলিশের কার্যক্রমেও আমরা সন্তুষ্ট না, সেই অর্থে তারাও স্যাটিসফ্যাক্টরি যে পারফর্ম করার কথা বা পারফরমেন্স দেখানোর কথা সেটি দেখাতে পারছে না। র্যাবের ভাবমূর্তির এই অবস্থা, এমত অবস্থায় একটা বিকল্প বাহিনী তৈরি না করে বা না করেই যদি আমরা এই বিলুপ্তির দিকে যাই, সেটি বা কতটা যুক্তিযুক্ত বা জনগণ আকারে সেটিকেই কিভাবে দেখছেন? বেসিক্যালি র্যাব কিন্তু পুলিশের একটা এক্সটেন্ডেড ইউনিট, এবং ওটার প্রধান যিনি তিনিও মানে পুলিশের একজন এডিশনালাইজ র্যাঙ্কের লোক। এবং র্যাবের তো মিনওয়াইল অনেক স্থাপনা হয়েছে, তাই না, অনেক সুযোগ সুবিধা আছে, ইভেন তাদের জন্য হেলিকপ্টার পর্যন্ত মানে বরাদ্দ আছে, অনেক কিছুই তাদের জন্য আছে। তো এটা তো একটা নির্বাচিত সরকারের সিদ্ধান্তের বিষয়। আমি যেটা মনে করি যে যেমন আপনি দেখেন শেখ হাসিনার বাড়ির সামনে আমি প্রথম চিন্তা যে এরা কারা, এটা অনেকটা মাটি কালারের, অ্যাশ কালারের একটা শার্ট, মানে ব্লু কালারের প্যান্ট পরতো। পরে দেখলাম কি জানলাম এরা নাকি স্পেশাল প্রোটেকশন কি ব্যাটালিয়ান নাকি এরকম একটা কিছু। আচ্ছা, এটা কোন সময় চুপে চাপে স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ান কোন সময় হয়েছে সেটা তো আমরা জানতাম না, তাই না, বাট ইট ওয়াজ ক্রিয়েটেড। হোয়াট এভার, রাষ্ট্রের প্রয়োজনে আইন শৃঙ্খলার স্বার্থে যারা আমরা মানে দেশ পরিচালনা করেছি বা ভবিষ্যতে দেশ পরিচালনার সংকটগুলো মোকাবেলা করতে চাই, আমাদেরকে তো মানে অনেক কিছু পজিটিভলিও চিন্তা করতে হবে। পুলিশকে আমি যেটা মনে, একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় শক্তির জিনিসটা হচ্ছে পুলিশ। আপনি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনার মানে পুলিশ বাহিনীকে রিস্ট্রাকচার করা, রিঅর্গানাইজ করা, রিএনার্জাইজ করা, এবং ওদের যে মোরালটা ভেঙে গেছে তাদের নিজেদের দোষে, এটাও সত্য, এতে কোনো সন্দেহ নেই। তো সেগুলোকে কিভাবে কাউন্সিলিং করে ফেরানো যায়, ওদের মধ্যে যারা অপরাধী যারা আছে, যারা মানে মানুষজনকে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাদ দিয়ে, তাই না,
পুলিশকেও আপনার রিঅর্গানাইজ করতে হবে। আমাদের একটা স্ট্রং পুলিশ লাগবে, এতে কোনো সন্দেহ নেই, খুব শক্তিশালী পুলিশ। এবং আমি যে কথাটা বারবার বলি, মর্যাদাবান পুলিশ। বলে মর্যাদাবান পুলিশ কেন? এখন যেটা শুনি মাঝে মধ্যে অনেক সময় নাকি পুলিশের মানে মানে যে আছে ট্রাফিকের দায়িত্বে যিনি আছেন, দেখা গেলো একজন মানে রিক্সা শ্রমিক, তিনিও তার সাথে মানে প্রপার বিহেভ করছেন না, তাই না? তো এই অবস্থাটা যেতে, এটা তো একটা রাষ্ট্রের জন্য ভালো না। আপনাকে তো রাস্তায় পুলিশ মানে ট্রাফিক রাখতে হবে, আইন শৃঙ্খলার জন্য পুলিশ রাখতে হবে, থানায় পুলিশ রাখতে হবে, তাই না? অপরাধ দমন করার জন্য পুলিশকে ব্যবহার করতে হবে, মানে ইন এ পজিটিভ সেন্স, উন্নত বিশ্বে যেভাবে করে। একটা অ্যাকাউন্টেবল পুলিশ তো আপনার লাগবে, মর্যাদাবান পুলিশ। এই কারণে বলি, বিদেশে পুলিশকে রেসপেক্ট করে মানুষ, পুলিশের প্রতি বিদেশে মানুষ আস্থা রাখতে পারে। আমি চাই, আমরা যেটা চাই, আচরণটাও তো আবার সেরকম হতে হয়। সেই জন্য ওটাকে আপনার এই কথাগুলোর জন্য তাদের ট্রেনিং আপনার মানে মডিউল চেঞ্জ করতে হবে, তাদেরকে মানে মোরালি আপনার বুস্ট আপ করতে হবে, তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, তাদের শিক্ষিত করতে হবে, তাই না? তাদের সুযোগ সুবিধাও বাড়াইতে হবে তাদেরকে, যাতে করে ঘুষমুষ নাকি একগাদা অফিসার ক্রিয়েট করে ইজ নট ইম্পর্টেন্ট। এটা অনেকটা হয়ে গেছে কি যে মাথা মোটা জিনিস, পেট মোটা জিনিস, নিচের দিক দিয়ে চিকন। ইউ হ্যাভ সো মেনি কনস্টেবলস, বাট উপরের দিকে আপনার ইউ হ্যাভ সো মেনি ডিআইজিস, এডিশনাল আইজিস, এসপি থাকবে। আমরা যখন ছাত্র রাজনীতি করছি, হাউ মেনি এসপিজ ওয়ার অ্যাট দ্যাট টাইম? এখন তো এসপি, সিনিয়র এসপি, তার উপর আবার একটা এডিশনাল, সব এডিশনাল, মানে অতিরিক্ত চাপাচাপির চোটে। না, এটা তো সচিবদের ক্ষেত্রেও হয়েছে। হোম অ্যাডভাইজার সাথে আপনারা ছাত্র থাকার সময় সচিব কতজন ছিল, কি হোম অ্যাডভাইজার সাথে কিরকম ছিল, এখন তো সিনিয়র সচিব বলার সময় তো তিনি একটা মজা করে বলছিলেন যে এই মানে দুই পাশে সব এডিশনালের ঠেলে আসল লোকজন সব চিরা চ্যাপটা হয়ে যাওয়ার মতো অবস্থা। তো জাতি তো অনেক এডিশনাল পেয়ে গেছে, তাই না? মানে এডিশনাল মানে সব অতিরিক্ত সচিব, অতিরিক্ত আইজি, অতিরিক্ত অমুক, এত দরকার নাই। আপনার কনস্টেবল অনেক দরকার, এতে কোনো সন্দেহ নাই, মানে মাঠ পর্যায়ে যতটা লোক থাকে। কিন্তু আপনার এখন অফিসের বিষয়, আর এই অফিসার এত বেশি হচ্ছে এদের খাই, যেটা আমি আগেও বলছিলাম, এদের খাইয়ের চোটে দেশের মানে আপনার ল অ্যান্ড অর্ডার বেশি খারাপ হতো। কারণ এরা মানে মাদক ব্যবসা উৎসাহিত করে, টাকার জন্য তাদের লাগে, তারা অপরাধী না ধরে উল্টা এইসব কাজে এনকারেজ করে। তো সুতরাং এগুলো পুরো রিস্ট্রাকচার করা দরকার। উই নিড এ ভেরি ভিশনারি হোম মিনিস্টার ইন কোর্স অফ টাইম। নেক্সটে আমাদের একজন শক্ত, দৃঢ়চেতা, মানে ভবিষ্যৎমুখী একজন স্বরাষ্ট্রমন্ত্রী লাগবে, ভবিষ্যৎ নির্বাচিত সরকারের বেলায় বলছি। কারণ আমি তো পুলিশকে অ্যাবান্ডন করতে পারবো না, আমি একটা মডেল পুলিশ বানাইতে চাই, মডেল থানা করতে চাই। রাত বিরাতে আমাদের মেয়েরা নিরাপদে হাঁটতে পারবে, এই ফিলিংসটা তাদের থাকতে হবে। একজন পথচারী যাবে, তিনি তার পকেটে 200-500 টাকা নিয়ে যেতে পারবেন, মোবাইলটা থাকতে পারবে। এখন তো ছিনতাই, চুরি চামার আরও বেড়ে গেছে। কারণ হচ্ছে কি যে একটা ললেসনেস অবস্থা আছে, বা যারা আছে তারা এফেক্টিভ না। তো এই জন্য আপনি মানে বিলুপ্তির চেয়েও যেটা বলা দরকার, একটা প্রতিস্থাপন, সাবস্টিটিউট চিন্তা করা দরকার। র্যাবের জন্য যারা এই কাজগুলো বদনামের জন্য দেয়, তাদেরকে আইডেন্টিফাই করা দরকার। আপনি সরিয়ে দিলেন, র্যাবে তো সবই তার আর্মির লোক না, 2-4টা আর্মির লোক আছে যারা আর্মির ইমেজকে কলুষিত করেছে, বাট মেনলি তো পুলিশের লোকেরা। এইরা তো ওই কালো ড্রেসটা পরে অনেক অপকর্ম করেছে। তো সুতরাং আপনি ওই লোকগুলোকে বিলুপ্ত করেন, ওই লোকগুলোকে আপনার আবার পুলিশে নিয়ে আসেন, মানে যদি কেউ পারপেট্রেটর থাকে ওর মধ্যে, চিহ্নিত না করে, তাদের আচরণের তো পরিবর্তন হবে না। এই তাই না, এই যে ক্রাইমগুলো তারা করেছে, মানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি যে কাজগুলো করেছে, সেগুলো তো একটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। সেজন্য হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সেটা পলিটিক্যাল পার্টিস যারা ভবিষ্যতে যারা যাবেন, তাদের কনসিডারেশনে কি থাকবে, তারা নিশ্চয়ই মানে আপনার পুলিশকে রিফর্ম নিয়ে তারা অনেক চিন্তা ভাবনা করছেন। এটা কারণ দেশটা তো আমাদের দেশে একটা স্বাভাবিক অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থা স্ট্রংলি আমাদেরকে মানে মেনটেন করতে। যেমন এখন আপনি দেখবেন এই যে সরকার আমলে, যদি আই এম নট এনকারেজিং দিস ইন্টারিম গভর্নমেন্ট টু গো এগেনস্ট দ্য আপনার মানে কি বলে এজিটেটর্স, বাট আপনি ইচ অ্যান্ড এভরিডে আপনি রাস্তা দখল করে ফেলবেন, যানজট সৃষ্টি করে ফেলবেন, রুগীরা যেতে পারছেন। এখন তো আর আন্দোলন সংগ্রাম নাই, বাট আপনি মানে কি বলে মানে প্রচুর আন্দোলন, কি বলে মৌসুমী আন্দোলন করতেছেন। আজকে দেখলাম ট্রেন আপনার মানে কি বলে রানিং স্টাফ মানে ইয়ে করেছেন, বাবারে একটা নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করো। তোমার রেল ব্যবস্থা তো এমনি দুর্নীতিগ্রস্ত ছিল, রেল বেচে কিনে খেয়েছো তোমরা অনেকেই, মানে তোমাদের বসেরা। তো এখন জনভোগান্তি করা হচ্ছে, দিস ইজ পাবলিক ট্রান্সপোর্ট। তারপরে আমি যেটা শুনলাম, ইভেন মানে পাবলিক মানে যে কি বলে তেল লরি, এইগুলো নাকি আপনার সেক্রেটারিকে গ্রেপ্তার করছে। এটার জন্য আপনি এখন মানে তেলের লরি টরি চালাবেন না, হোয়াট ইজ দিস?
মানে এই যে একটা অবস্থা, কয়েকদিন আগে যে দেখা গেল যে আপনার এই যে মানে সবাই রাস্তায় নামতে চাচ্ছে, গভর্নমেন্ট সংস্কার করবে। আমি আবার মুদ্রা কথা হয়তো বলবেন, আবার সংস্কার দরকার, আমাদের একটা জুৎসে সংস্কারও দরকার। কিন্তু আপনি যদি এই সংস্কার করতে করতে ইতিমধ্যে তো আমার মনে হয় গোটা 50 নানান মানে শক্তি মানে মানে কি বলে, ইভেন কি আপনার আর্মির চাকরিচ্যুত লোকরা তারাও যে ক্যান্টনমেন্টের সামনে মানববন্ধন করছে, এটা ক্যান ইউ ইমাজিন এগুলো হইতে পারে? ডিসেম্বরের হিসাব ছিল 150। আচ্ছা, তাহলে আমার ঠিক জানতে ডিসেম্বর হিসাব, তাহলে ইতিমধ্যে আরো কিছু বাড়ছে। এবং আরো যদি কিছুদিন আরো প্রলং করতেছে ক্ষমতা ধরে রাখার জন্য, তো 250-300-তে নেমে যাবে। এবং সিচুয়েশন একটু আমাকে কয়েকটা সেকেন্ড দেন শেষ করে, এইটা যদি প্রলং করতে থাকে এই সিচুয়েশনটা, তাহলে হবে কি নির্বাচিত সরকারের জন্য একটা বিশাল লায়াবিলিটিস আপনি প্রক্রান্তে রেখে যাবেন, রাইট, তাই না? এই জন্য আমি মনে করি যে জনগণ নির্বাচিত প্রতিনিধি তারা সংসদে আলোচনা করবেন কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না। এত দফা দাবি তোমাদের আম্মুর আমলে করো নাই কেন? তখন তো করো নাই, এখন রানিং স্টাফরা সরকারের রানিং এ রাখতেছো, এটার কারণটা কি? হ্যাঁ, তখন তো করো। শেখ হাসিনা আমলে যদি সরকারকে একটু রানিং এ রাখতে পারতো, মানে দৌড় বাংলা যেটা বলতে দৌড়ের উপরে রাখতে পারতো, তাহলে নয় তোমাদের দাবি দাওয়াগুলো একটা মানে বিবেচনা করতেন, আমরা সুপারিশ করতাম। তখন তোমরা তার সরকারের দৌড়ের মধ্যে রাখো না, আর এখন সরকারকে উল্টো দৌড়ের মধ্যে রাখতেছিল না, সরকারকে ফাংশন করতে দিচ্ছ না। আমি আসবো আবার আপনার কাছে, এটা তো ঠিক না। আরেকটি বিষয়ে যে সুপারিশে এসেছে হিউম্যান রাইটস কমিশন যে ওয়াচের, সেখানে বলা হয়েছে যে এই যে 5 আগস্টের পরে যে মামলাগুলো হচ্ছে, সে জায়গায়ও আমরা আগে যেটি দেখেছি বিভিন্ন আন্দোলন দমানোর ক্ষেত্রে বিগত সরকারের বিরোধীদের বিভিন্ন আন্দোলন দমানোর ক্ষেত্রে বা নির্বাচনের সময়, নির্বাচন সামনে এসে যখন বিরোধীরা মাঠে নামতো তখন গণহারে মামলা দেয়া, অজ্ঞাতনামা মামলা দেয়। এবারকার ক্ষেত্রেও দেখা গেছে অনেক জায়গায় গণহারে মামলা দেয়া। এই বিষয়গুলোকে একটি তো হচ্ছে যে আগের সাথে তুলনা করা বা যারা এই অভিযোগ করে তাদের হাতে একটা উইপন তুলে দেওয়া, যে এইভাবে মামলা। আরেকটি বিষয়, বিচারের যে পথ সেটিও কি আখেরে যে আর শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হয় কিনা, যে আলটিমেটলি স্বচ্ছ বিচার বা সঠিক বিচার সেই জায়গাতেও কি একটা বাধার সম্মুখীন হয় কিনা? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার এটা অ্যাড্রেস করার আগে রিপন ভাই যে কথাটা বলছিলেন আমি ওটার সাথে একটু অ্যাড করি, যে এই যে ডিসেম্বর পর্যন্ত 150-র বেশি ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর আন্দোলন রাজপথে দেখা গেছে, এবং আজ অবধি হয়তো এই যে জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে আজ অবধি হয়তো সেটা আরও অনেক বৃদ্ধি হয়েছে। এটার বড় দাগে 3টা কারণ আমরা দেখতে পারি। একটা হলো যে আন্দোলন, মানে এই যে 5ই বা জুলাইয়ের আন্দোলনে যেহেতু সবাই সম্পৃক্ত ছিল, সবারই অনেক সর্ট অফ আশা আকাঙ্ক্ষা ছিল এই আন্দোলনের রেজাল্ট থেকে, সো তাদের দাবিগুলো বাস্তবায়ন হবে এরকম একটা সর্ট অফ এক্সপেকটেশন তাদের ছিল, যেটা হয়নি এবং যেটা হবার কথাও না, কিন্তু এইটা একটা বড় কারণ। দ্বিতীয় একটা কারণ, যে এই যে রিপন ভাই বললেন না যে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করো, এটা হয়তো অনেকে করতো যদি অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার করে দিত যে ওনারা অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি নির্বাচন দেবেন। তো এখন আপনি আপনার দাবি নিয়ে বসে আছেন, নির্বাচন কবে হবে আপনি জানেন না, তারপরে কতদিন বসে থাকবেন? আপনি কি বসে থাকতাম? তাহলে আমি তাদেরকে কীভাবে দোষারোপ করি? 3 নম্বর আরেকটা বড় প্রবলেম হলো যে এখন যেটা যেটা দৃশ্যমান, যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু দুর্বলতা। সো এখন ওই যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বা অনেক কিছু কাজ করছে না, তাহলে এটা দুর্বল, ওনারা দুর্বল, তাহলে এখনই তো সময় ভাই প্রেশার দিয়ে আমার দাবি মানায় নেওয়া। যদি একটা শক্তিশালী সরকার চলে আসে আমি তো প্রেশার দিয়ে আমার দাবি মানাতে পারবো না। সো বড় দাগে এই 3টা কারণে আমরা এত ঝামেলাগুলো দেখছি। তো এখন এই 3টা কারণেরই কিন্তু আলটিমেটলি একটাই সলিউশন, নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচনের ডিক্লারেশন দেয় এবং নির্বাচনে যাওয়া। সো ওইটা হলে এগুলো অনেক কিছু একা একা সমাধান হয়ে যাবে। এখন আসি আপনি যেটা বলছিলেন গুম কমিশনের যে সুপারিশের যে গণহারে মামলা, জি, এটা অনেক বড় একটা প্রবলেম। দেখেন প্রত্যেকটা, এবং এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে মামলাগুলো যাচ্ছে প্রত্যেকটা, ইভেন হত্যা মামলায়ও 150-200 আসামি করা হচ্ছে। এখন এটার প্রসিডিউরাল কিছু ব্যাপার আছে, আমি আইনজীবী না, বাট এগেন মানে আমরা গত 16 বছরে তো অনেক ভুক্তভোগী, তো আইনের সাথে অটোমেটিক স্পেশালি ক্রিমিনাল প্রসিডিউর অ্যান্ড হোয়াট নট, পিনাল কোড, এগুলোর সাথে কিছু দূর তো পরিচিতি হয়ে যায়। তো ইভেন আইসিটি আইনের আয়তায়ও এই যে একটা মামলাতে যে 150 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাহলে ইনভেস্টিগেশন টিমের এখন এই 150 জনের জবানবন্দি নিতে হবে, এগুলোর একটা আরেকটার সাথে কেমন মিলে না মিলে সেটা দেখতে হবে, এই এক একজনের ডিফেন্সের সময় দিতে হবে, এই এক একজনের আলাদা আলাদা আপনার কি বলে না এভিডেন্স জোগাড় করতে হবে, পুরো প্রসেসটা, মানে যে কোনো একটা মামলাই এখন
বেশ কয়েক বছরের আগে নিষ্পত্তি হওয়া সম্ভবই না। আর এটাই যখন হাজার হাজার মামলা হয়ে যায় তখন সম্মিলিতভাবে 100 বছর পার হয়ে যাবে, এগুলো মামলাগুলো নিষ্পত্তি হওয়া সম্ভব না। নর্মালি যেটা ইউজুয়ালি হয় যে থানায় এই ধরনের মামলা দায়ের করার আগে থানা একটা প্রি ইনভেস্টিগেশন করে যে আসলে কাদের নাম এখানে যাওয়া উচিত। গত জুলাই আন্দোলনের পর থেকে আসলে পুলিশের বাহিনীর, এবং এগেন ভাই যেটা বললেন যে তাদের নিজের দোষেই, কারণ তারা অতপ্রতভাবে হাসিনার হয়ে কাজ করেছে, কিন্তু তাদের নিজের দোষেই পুলিশ বাহিনী এত ভঙ্গুর অবস্থায় চলে গেছে যে তারা নিজেদের থানায় নিজেদের সর্ট অফ আত্মরক্ষা নিয়ে চিন্তিত। সো যখন বড় কোনো গ্রুপ এসে মামলা দায়ের করছে, কেউ মামলা ইদার মানে নিচ্ছেই না, তারা পালিয়ে যাচ্ছে, পুলিশই পালিয়ে যাচ্ছে, বা পুলিশ যা বলেন ভাই তাই মামলা নিয়ে নিচ্ছে। এই যে যেমন এই যে দেখেন আজকে আমাদের আপনার কমার্স অ্যাডভাইজার যিনি, ওনার নামেও কিন্তু মামলা ছিল জুলাইতে। মানে উনি অবভিয়াসলি উনি সম্পৃক্ত না এবং খুব একটা হাসির বিষয়ও না, বাট স্টিল ওনার নামেও মামলা আছে বা ছিল, এখন সরিয়ে গেছে কিনা জানি না। বাট ওনাকে যখন কি বলো না অ্যাডভাইজার হিসেবে ওথ নেওয়া হয়, উনি দেন মানে ওথ নেন উনি যখন, তখন কিন্তু ওনার নামে অলরেডি মামলা দায়ের করা ছিল, জুলাই হত্যা মামলা দায়ের করা ছিল। সো এই যে এই জিনিসগুলো যদি থানাগুলো আমরা সঠিকভাবে জায়গায় না আনতে পারি, তাদেরকে কার্যকরী না করতে পারি, পুলিশ ফোর্সেসকে যেতে মামলা একদম ফার্স্ট স্টেপ মামলা নেয়া, এই জায়গাটাই যদি আমরা স্ট্রিমলাইন করতে না পারি, তাহলে কিন্তু জাস্টিসের প্রসেসটা এতই দীর্ঘায়িত হবে যে পরে হারিয়ে যেতে পারে। তো এইখানে আমাদের খুব খুব কড়া নজর রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, অসংখ্য ধন্যবাদ। রিপন ভাই এই বিষয়ে কি কিছু যুক্ত করবেন কিনা? না, উনি মানে সঠিক কথাই বলছেন। এখানে মানে আমি শুধু এটুকু বলবো যে সরকারি মামলাগুলো নিয়ে আগানোর আগে এগুলোকে আপনার, কারণ অনেক সময় ইমোশনালি ক্ষুব্ধ হয়ে ইনস্ট্যান্টলি ইমিডিয়েটলি অনেক মামলা করেছে। আপনি যখন ক্ষুব্ধ হয়ে যখন মামলা করবেন তখন অনেক সময় সঠিক সিদ্ধান্ত হবে না। তো আর অনেক বেশি মানুষ আসামি হলে হয় কি, যেটা মামলা ঝুলে যায়। তো যদি প্রকৃতপক্ষে যদি আমরা স্বৈরাচার এবং তাদের সহযোগীদেরকে যদি বিচারের আওতায় আনতে চাই, তাহলে তুলনামূলকভাবে আপনার প্রতীকীভাবে যারা প্রকৃত দোষী, যাদেরকে আমি ট্রাই করতে পারবো, তাই না, সেই পর্যন্তই আমার মানে থামা উচিত। আমি যদি সংখ্যাটা যদি অনেক বেশি বাড়িয়ে ফেলি, তাহলে ইন্ডিভিজুয়ালি তো তদন্ত করতে হবে সে দোষী কি দোষী না। আর মামলা দিলেই যে মানে সবাই মানে অভিযুক্ত হয়ে যাবে তা না। এটা তো শেখ হাসিনার আমল না, বর্তমানে শেখ হাসিনার আমল না, মানে ওই প্যাটার্নে সরকার চলছে না, ভবিষ্যৎ ওই প্যাটার্নে চলার কোনো কারণ নেই। যেমন আমাদের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হতো তখন কিছুদিন পরে এক চাপা আমাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে দিত। চার্জশিট মানে অভিযুক্ত করা হতো। এখন মামলা দেওয়ার পরে দ্বিতীয় ধাপ হচ্ছে মানে আপনার পুলিশ ইনভেস্টিগেশন করবে, কোর্ট পাঠাবে, পুলিশকে ইনভেস্টিগেট করবে, পুলিশ ইনভেস্টিগেশন করার পর একটা কোর্টকে একটা আপনার রিপোর্ট সাবমিট করবে, সেটা আপনার চার্জশিট ফর্মে হোক অথবা ফাইনাল হোক, হোয়াট এভার, অথবা আসামির সংখ্যা কমাই দিয়ে হোক। তো এগুলো তো আসলে খুবই আপনার মানে লেবারত জব। আপনি 150 জনের বিরুদ্ধে মামলা করবেন, 150 জন সম্পর্কে আপনার তথ্যপত্র জানতে হবে, তাদের নাম ঠিকানা জানতে হবে। দেখা গেল জনের সময় নাম ঠিকানাও নাই, তাই না? তো এগুলো আসলে দেখা গেল কি যে মানে পুলিশের মানে কাজে অনেক বেশি বাড়তি চাপ পড়ে যাবে। আর এমনি তো পুলিশ ফাংশনাল না। এটা না, কেউ কেউ তো এমন কথাও বলছে যে যারা মামলাগুলো দিচ্ছে, যেহেতু বিগত সরকারের আমলের অনেকেই এখানে আছেন, সুতরাং মামলাগুলো দেওয়ার সময় এমনভাবে দেওয়া হচ্ছে যে শেষ পর্যন্ত যে সেগুলো আর টিকবে না। হ্যাঁ, সেটা একটা মানে এই ধরনের একটা হতে পারে কিনা এরকম আশঙ্কা। এটা আপনার মানে পতিত সরকারের লোকেরাই মানে কায়দা করে, তাদের এজেন্টরাই কায়দা করে এমনভাবে মামলাটা দিয়েছে যাতে মামলাগুলো ঝুলে যায়। এটা একটা ব্যাপার। তবে সেক্ষেত্রে আমি যেটা বাংলাদেশে একটা বাজে দিক আছে, যেমন বলে দেখবেন থানার ওসিরা সেটা মন্তব্য করে, যেটা আমার কাছে, আমি মানে লাইক হিম, আই এম নট এ প্র্যাকটিসিং লয়ার, বাট আমি টুকটাক আইন পড়া লোক, প্রয়োজনে যতটুকু পড়া উচিত ততটুকুই। তো সেখানে যেমন আপনি তাদেরকে জিজ্ঞেস করলে এখন পর্যন্ত অভিযোগ মানে কেউ অভিযোগ করেনি, শুনেছি কথা একটা মার্ডার হয়েছে শুনেছি, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। বাবারে তুমি আসো কেন? ইউ আর এন অফিসার ইন চার্জ অফ এ রেসপেক্টিভ থানা, তোমাকে অভিযোগ করতে হবে কেন? তারপর তুমি অভিযোগের জন্য অপেক্ষা করবে। একটা ঘটনা ঘটছে, তুমি শুনছো, শোনার পরে তুমি নিজে থেকেই তো মানে এটাকে অভিযোগ আকারে গ্রহণ করবা। ইউ উইল ইনস্ট্রাক্ট ইউর অফিসার যে তুমি মানে মামলা রুজু করো ইত্যাদি। তো এটা একটা পুলিশের একটা বড় মাপের দুর্বল দিক। আমি এক্স্যাক্টলি মানে পুলিশের আইন জানি না, যে জনগণ যদি মামলা না করে তাহলে পুলিশ মামলা নিতে পারবে না। দেশ যদি রসাতলেও যায় তাহলেও কিছু মামলা নিতে পারে, এমন তো কোনো বিধান না। তো পুলিশকে সক্রিয় করতে হবে। পুলিশ আচ্ছা হ্যাঁ জনগণেরও মামলা করুক, মানে এটা আপনি রাখবেন, ইয়েস অ্যাজ এ সিটিজেন
ইউ ক্যান লজ এ কেস, আপনি মামলা দায়ের করতে পারবেন। বাট আপনি আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে ডু ইউ থিঙ্ক, আপনি মনে করেন কি না, আপনি বিবেচনা করেন কি না যে এই জায়গাগুলোতে এই ধরনের ঘটনা ঘটেছে, আন্দোলনের সময় যাত্রাবাড়িতে মানুষ নিহত হয়েছে, এতগুলো মানুষ নিহত হয়েছে, মানুষের উপর জুলুম হয়েছে, পঙ্গু হয়েছে, ইত্যাদি ইত্যাদি। হোয়াট ইজ ইউর রোল অ্যাজ এ পুলিশ, অ্যাজ এ ল এনফোর্সিং এজেন্সি? আপনার দায়িত্বটা কি ছিল? আপনি মামলাকারীদের বিরুদ্ধে কথা বলে তো পার পাবেন না। আপনি কি নিজের থেকে মামলাগুলো করেছেন কিনা? যেমন আমি যদি এভাবে বলি, কোনো আন্দোলনের সময় কোনো থানা পুড়েছে, তাই না? তো এটার জন্য কি কোনো জনগণ যে মামলা করছিল কিনা যে অমুক থানা পুড়েছে, সুতরাং আমি আই এম এ রেসিডেন্ট অফ দিস এরিয়া, আমি এলাকার অধিবাসী, তো আমি এই থানা পুড়েছে সেজন্য আমি ইয়ে করছি, কি বলে মামলা করছি। সে কিন্তু পুলিশে মামলা করেছে যে আমার থানায় আগুন লাগিয়েছে, আমার অস্ত্র লুট হয়েছে, বা এই নথিপত্র ভস্মীভূত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেইটা যদি করতে পারেন, তাহলে এইটা করতে পারবেন না কেন? আপনার এলাকায় যে সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছে আপনার আন্দোলন চলাকালীন সময়, সেটা গত 15 বছর 16 বছর যাবত আমার লোক গুম হয়েছে, আপনাকে কেন? আমি তো বলেছি যে আমার লোক গুম হয়েছে, আমার লোককে আপনি খুন করেছে, আমার উপর নির্যাতন হচ্ছে, আমার বাড়িঘর আক্রমণ করেছে, আমাকে মিটিং করতে দেওয়া হয় নাই, আমার সভা পণ্ড করে দিয়েছে। আপনি তো ওই ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করে আপনি ওদের মতোই কাজগুলো করেছেন। আর এখন যখন মামলা বলে যে আমরা তো মামলা করি নাই, পাবলিক মামলা করছে, তা আপনি করছেন কি? ইট ইজ ইয়োর জব। পাবলিক এডিশনালি করতে পারে, এটা হলো আমার অবজারভেশন অ্যাজ এ সিটিজেন। নিঃসন্দেহে। জি, আরেকটি বিষয় নিয়ে আমরা আজকের যে আলোচ্য বিষয়, তার মধ্যে নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে ইউ রাষ্ট্রদূত। সেখানে প্রধান নির্বাচন কমিশন বলেছেন যে ইসির স্বাধীনতা যাতে খর্ব না হয়। উনি কেন এই আশঙ্কা প্রকাশ করছেন আসলে? যে আমি সার্কাস্টিক্যালি বলতে চাচ্ছি না বিষয়টা, আমার কাছে মনে হয়েছে যে ইসি ইলেকশন কমিশন, জি এখনো তো সরকারি ইসি সংক্রান্ত আইন তো এখনো সংশোধন হয় না, পরিবর্তন হয় না আগের আইনে। বর্তমানে যারা আছেন উইথ ডিউ রেসপেক্ট টু দেয়ার প্রুডেন্স, তাদের জ্ঞান গরিমা অভিজ্ঞতা নিয়ে আমার সংশয় নেই। আমি তাদের ব্যক্তিগতভাবে হয়তো অনেক কি চিনি না, হয়তো সামনাসামনি হলে হয়তো চিনবো, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমার বক্তব্য হচ্ছে যে গত 15 বছর কি ইসির স্বাধীনতা ছিল? যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বা তাদের নিয়োজিত কমিশনাররা সংস্কার কমিশনের লোকেরা, তারা সেই অধিকারকে খর্ব করার জন্য রাইটস বা তাদের পাওয়ার্স কার্টেল করার জন্য সুপারিশ কমিশন করেছে কিনা আমি জানি না, আমার নলেজে নাই। তাহলে আবার যদি আমি এইভাবে বলতে চাই, তারা যেই স্বাধীনতা খর্ব করেছে সেই স্বাধীনতাকে এই স্বাধীনতা যে ইসি ইচ্ছা করিলে চোখ বুঝিয়া থাকিতে পারিবে, ইসি ইচ্ছা করিলে দিনের ভোট রাতে হইয়া যাইবে, সেই নির্বাচন তারা থামাইতে পারিবে না। ইসি কোনো নির্বাচনের অনিয়ম হচ্ছে, লোকজন যায় নাই, নির্বাচন কেন্দ্রের সামনে কুকুর ঘেঘেও করছে না, কুকুর ঘোরাঘুরি করছে, নিরি কুকুরগুলো ঘোরাঘুরি করছে, আনসার হাই তুলছে, মহিলা কি বলে ওদের ভিলেজ ডিফেন্স পার্টি, মহিলা ভিডিপির লোকেরা হলুদ শাড়ি একটা পরে একটা ভেস্ট গায়ে দিয়ে তারা অলস দুপুরে বাদাম চিবুচ্ছে, এবং ইসি পরও বলছে যে নির্বাচন 87% হয়েছে অথবা 42% হয়েছে। এইটা কি ইসির স্বাধীনতা কিনা আই ডোন্ট নো। এইটা যদি স্বাধীনতা হয়ে থাকে, সংবিধান যে স্বাধীনতা দিয়েছে তাদেরকে, সেই স্বাধীনতা তারা কখনো ইউজ করে নাই, সেই স্বাধীনতাকে তারা মিস ইউজ করেছে, অ্যাবিউজ করেছে। একটা পতিত স্বৈরাচারকে পারপেচুয়ালি 15 বছর ক্ষমতায় রাখার জন্য তারা সেই ব্যবস্থা করেছে। আমার এখন একটা থ্রো ইউ, আপনি উপস্থাপনা করছেন, আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে সামনে রেখে যে কথাটি আমি তুলতে চাই, একটা কথা ইতিমধ্যে এসেছে, গত 15 বছরে 3টি নির্বাচন, আমি বলবো 3টি নির্বাচন না 4টি নির্বাচন, 2008 সাল থেকে যে নির্বাচনটা হয়েছে, দ্যাট ওয়াজ মোর অর্কেস্ট্রেটেড ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশের ইলেকশন। ওই নির্বাচনটা মঈনুদ্দিনরা, ফখরুদ্দিনরা, তারা ওই নির্বাচনে কাদের ক্যাম্প, একটা ইংরেজিতে আছে রেডি সেট গো, সেটা রেডি সেট গোর মতো প্ল্যান করে তারা বিএনপিকে কয়টা সিট দেবে, আওয়ামী লীগকে কীভাবে ক্ষমতায় আনতে হবে, তারপরে কতদিনের বিনিময়ে মঈন আর্মি চিফ থাকবে, তারপরে তার রাইট হ্যান্ড বা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তি কি বলে মাসুদউদ্দিন একটানা 6 বছর অস্ট্রেলিয়া হাই কমিশনে গিরি করতে পারবে, অন্যরা সুযোগ সুবিধা পাবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত নানান শর্তে 2008 সালের যে নির্বাচনটা, ওই সময়ের ইলেকশন কমিশন পরিকল্পিত ছিল, অফকোর্স পরিকল্পিত ছিল, সেই পরিকল্পনা আপনাদের জানা ছিল না? ছিল
ছিল। যাওয়ার পরে আপনারা সেই ফাঁদে পা দিলেন। আমরা সেই ফাঁদে পা দিলাম, ওইটা বলে কামারুজ্জামান সাহেবের একটা বইতে উল্লেখ করা আছে। জামাতের নেতা, জামাতের সহকারী সাধারণ সম্পাদক বা সেক্রেটারি জেনারেল বলেন তারা, অ্যালায়েন্সের চাপে যারা আমাদের মানে জোট সঙ্গী সরকারের আগের সঙ্গী ছিলেন আমার নেত্রী, আমরা তো গুরুতরভাবে 8 সালের এই ম্যানিপুলেটেড আপনার মানে সাজানো নির্বাচনে যেতে চাই নাই। বাট এটা উনি উল্লেখ করেছেন যে কনভিন্স করতে পারেননি আপনারা। তারা নির্বাচনে জিতেছেন, গণতন্ত্র উদ্ধার করতেছেন জামাত ইসলাম। আমরা আমাদের মানে মানে জোটের চাপে বলেন বা জোট ধরে রাখার জন্য যেটাই বলেন না কেন আমরা নির্বাচনে গিয়েছি, কিন্তু আমরা জানতাম অনিবার্য পরিণতি কি হবে। তারপরে নির্বাচনগুলো আপনার জানেন, আমি বলতে চাই 2008 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো নির্বাচন বাংলাদেশ হয়েছে, যারা ম্যানিপুলেশন করেছে, জনগণের ইচ্ছাকে যারা ডাইভার্ট করেছে এবং তারা মানে সাজানো নির্বাচন করেছে, নির্দেশিত নির্বাচন করে ফলাফল ঘোষণা করেছে, তাদের একটা বিচারের দাবি বোধে উঠেছে। এটার সাথে শুধুমাত্র বাকি ছিল 2008-এর কমিশনারদের বিচার। আমি অন বিহাফ অফ মাই পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে ওই 2008 সালের ওই অর্কেস্ট্রেটেড নির্বাচনের পেছনে যারা কারিগর ছিল, আর্কিটেক্ট ছিল, অথবা মানে আজ্ঞা যারা বহন করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি অনুরোধ করব। মানে সেই কমিশনে যারা ছিল, এক্স্যাক্টলি, ইনক্লুডিং মানে অনলি কমিশনার না, ইনক্লুডিং সেক্রেটারি অ্যান্ড আদার স্টাফস, সিভিল যারা ছিলেন। এখন আপনি আসেন আমার সাথে এখানে, আমি জানি না নির্বাচন কমিশনে বদিউল আলম মজুমদারের প্রুডেন্স নিয়ে, তার প্রজ্ঞা নিয়ে আমার যথেষ্ট মানে রেসপেক্ট আছে, বাট পুরোটা আমি পড়িনি, এটা সত্য। আমার ইট মাইট হ্যাভ এ উইকনেস ফ্রম মাই সাইড, দুর্বলতা হতে পারে আমার। আমি জানি না ভবিষ্যতে নির্বাচন নিয়ে যারা কারচুপিতে ওই বিগতের তো বিচারের কথা আপনি দাবি উঠছে, ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনে থেকে বা নির্বাচন কমিশনের সচিবালয় থেকে অনুরূপ পূর্বের হাসিনা ফ্যাসিস্টের আমলে যে কাজগুলো হতো, কারণ আমাদের অনেকে এখন বলি না যে মানে ফ্যাসিবাদ গেছে, ফ্যাসিজমের মানে ইয়েটা মানে মেকানিজমটা, সিস্টেমটা তারা করতে চান, মানে এটাকে মানে বাদ দিতে চান অথবা তার উচ্ছেদ করতে চান। সেটা যদি করতে হয় তাহলে ওই বিধানটা থাকা দরকার যে এই জনগণের ইচ্ছার বাইরে জনগণের ভোটকে যারা ম্যানিপুলেট করবে, জনগণের ভোটকে যারা রক্ষা করতে ব্যর্থ হবে, তাদের কি বিচার হতে হবে। ওই যারা স্বাধীনতার প্রশ্ন তুলছেন যে নির্বাচন কমিশনাররা, তাদের সাথে এই কথাটা স্বাধীনতা সাথে দায়িত্ব আছে। দায়িত্বহীন স্বাধীনতা কোনো স্বাধীনতা না, সেটা পলিটিশিয়ানদের বেলাও একই কথা প্রযোজ্য। পলিটিশিয়ানরা জবাবদিহিতা করবে। এই দেশের 54 বছরের ইতিহাসে মন্ত্রীদের কোনো আচরণবিধি ছিল না। মিনিস্ট্রিয়াল কোড বলে যেটা শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর চাকরি গেল মিনিস্ট্রিয়াল কোডের আওতায়, বাংলাদেশে মিনিস্ট্রিয়াল কোডের কোনো বিধান ছিল না। আমি নিশ্চিত যারা সংবিধান সংস্কারের দায়িত্বে যারা ছিলেন, তারা মিনিস্ট্রিয়াল কোড এটাকে ইনকর্পোরেট করার জন্য কোনো সাজেশন তাদের নাই। পার্লামেন্টের এমপিদের আপনার এথিক্স কমিটির বেলায় তাদের প্রপোজাল নাই। আপনি তো মন্ত্রীদেরকে আপনি জবাবদিহি করবেন, আপনি তো মানে মন্ত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে। এটা আপনি শুধুমাত্র এই নির্বাচন কমিশনের দিকে শুধু তাকাবেন কেন, ভবিষ্যৎ যারা মন্ত্রী হবেন, আমরা যদি মন্ত্রী হই তাহলে আমাদের জবাবদিহিতার মধ্যে যেতে হবে না। আমার জবাবদিহি কি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে না, আমার জবাব যেমন আমি সব তো আমরা জানি না, মাঝে মধ্যেই তো আমরা জানি। যেমন আমরা সেদিন দেখলাম আপনার মানে কি বলে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রতিরক্ষা মন্ত্রী হলেন, মানে যার নাম রেকমেন্ডেড হলো, কংগ্রেসে তার ব্যাপারে শুনানি হয়েছে। একজন মন্ত্রী নিয়োগের বেলায় কংগ্রেসে শুনানি হয়েছে, তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়েছে, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে পেটাতেন সে অভিযোগও আসছে এবং সিনেটে সেই বিষয়গুলো আলোচনা হবে। আমি চাই মানে ব্যক্তিগতভাবে আমি অ্যাজ এ সিটিজেন আমি চাই ভবিষ্যতের মন্ত্রীদের নিয়োগের বেলায় প্রধানমন্ত্রী শুড নট হ্যাভ দ্যাট ডিসক্রিপশন অনলি যে আমি ইচ্ছা করিলে যাহাকে ইচ্ছা তাহাকে মন্ত্রী বানাইতে পারিব, তা নয়। মন্ত্রী যাহাকে বানাইব সে মন্ত্রীদের নিয়োগের বেলায় পার্লামেন্টের একটা এন্ডোর্সমেন্ট, পার্লামেন্টের একটা হিয়ারিং, এখন তো আবার উচ্চ কক্ষের ব্যাপারও আছে, উভয় কক্ষেই যাতে তাদের বেলায় শুনানি হয়, তার মধ্য দিয়ে আপনি একটা জবাবদিহিমূলক সরকার, জবাবদিহিমূলক মানে মন্ত্রী টন্ত্রী পাবেন। তো সুতরাং জবাবদিহিতার জায়গা এমপির বেলায়, সকল ক্ষেত্রে, মন্ত্রীর বেলায়ও, ইলেকশন কমিশনে যারা যাবেন তাদের বেলা এই বিষয়গুলো। আমাকে কি একটা মিনিট দেওয়া যাবে? জি প্লিজ। আচ্ছা, ববি আপনার কাছে নেই? জি প্লিজ। তো সেটা হচ্ছে যে আপনার এই জিনিসগুলো যদি নির্বাচন মানে যারা সংস্কার কমিশনে ছিলেন,
সেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে এইগুলো আমরা পাইনি। এখন একটা মজার ব্যাপার আমি দেখতে পাচ্ছি, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি জানি বা দেখে আসছি এই পর্যন্ত, এই দেশের যতগুলো সেই আইব খানের মতো, আমি স্কুলের ছাত্র, সুতরাং ওই কথায় নাই গেলাম, হামদুর রহমানের শিক্ষা কমিশনের কথা শুনেছি। এরপরে শেখ সাহেবের আমলে কুদ্দুতের শিক্ষা কমিশন ছিল, তাই না? বিএনপির আমলে অনেক কমিশন হয়েছে, এরশাদ সাহেবের আমলে অনেক কমিশন হয়েছে, হাসিনার আমলেও 2-4টা কমিশন হয়েছে হয়তো। এই কমিশনগুলো গঠন করে কমিশনের রিপোর্টটা হ্যান্ডেড ওভার হওয়ার পরে এরপরে কমিশনের মেম্বারদের কি আর চাকরি থাকে? আমার জানা নাই। আপনি কমিশন করেছেন একটা সার্টেন ইস্যুতে রেকমেন্ডেশন দেওয়ার জন্য, নাকি? তো ওয়ান্স আপনি রিপোর্টটা যখন হস্তান্তর করে ফেলেন, এরপরে কমিশনের কর্মকর্তা মানে কমিশনের মেম্বার যারা, তাদের কি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে তাদের দায়িত্ব টার্মিনেট করা হয় কিনা এটা আমার জানা নাই। যদি কেউ বলতে পারেন যে যেটা থাকে অনেক দিন, সেটা আলাদা কথা। কিন্তু এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যে তারা যে রিপোর্টগুলো সাবমিট করছেন সেই রিপোর্টগুলোর মধ্যে মানে কোঅর্ডিনেশন নাই, ওভারল্যাপিং হয়ে গেছে, অথবা কোনো কিছু মিসিং লিঙ্ক আছে ইত্যাদি ইত্যাদি। এখন তারা বলছেন যে আমরা এখন কমিশন আলারা আমরা আবার বসবো। আপনারা তো সাবমিট করে দিয়েছেন অলরেডি প্রধান উপদেষ্টার কাছে, এখন আপনারা বসবেন আন্ডার হোয়াট জুরিসডিকশন? এখন তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো প্রধান উপদেষ্টার কাছে আপনাদের রিপোর্ট ফেরত চাইতে হবে। প্রধান উপদেষ্টার তরফ থেকে প্রজ্ঞাপন দিয়ে জানাইতে হইবে যাহা গৃহীত হইয়াছে তাহা গৃহীত হয়নি বলে গণ্য হইবে। তারপরে আপনারা বসার পরে এক্সটেনশন করতে পারেন না। টাইম তো আপনি তো সাবমিট করে দিয়েছেন, সাবমিট করবেন, তার এক্সটেনশনের বিষয়টা প্রযোজ্য না। আপনি অলরেডি সাবমিটেড, এখন আপনাকে আবার ফেরত আনতে হবে। ফেরত আনার পরে আপনি পর্যালোচনা করবেন। এই কথাগুলি আমরা বলেছিলাম যে বিফোর হ্যান্ডিং ওভার দ্য কমিশন রিপোর্টস, why don't you sit with us? আমাদের সাথে আপনারা বসছেন না কেন? আমাদের সাথে তারা যদি বসতেন, তাই না? পলিটিশিয়ানদেরকে বলা হয় জ্যাক অফ পলিটিক্স, মাস্টার অফ নান। আমি কোনো বিষয়ের চূড়ান্ত বিশেষজ্ঞ নাও হতে পারি, কিন্তু রাজনীতিকরা মোটামুটি সব বিষয়ের কম বেশি বুৎপত্তি তাদের থাকে, তাই না? এই কাজগুলো যদি করতেন তাহলে এখন আবার নতুন করে বসার প্রশ্ন আসতো না। এটার মধ্যে একটা আইনি বিষয় জড়িত হয়ে গেছে। তো ঠিক আছে, তারপরে কত হচ্ছে, তারপরও অ্যাজ এ সিটিজেন আমি মনে করি যা কিছু ঢুকার নাই অথচ এসেনশিয়াল, যেমন কিছু বিষয় আমি আলোচনা করলাম, মেহরবানি করে যদি ইউনুস সাহেব আপনাদেরকে আবার বসার সুযোগ দেন, রিপোর্টটা যদি আবার মানে কি বলে এটাকে যদি আবার ব্যাক করান তাহলে আপনারা সেই বিষয়গুলো জনস্বার্থে ঢুকাতে পারেন। আর প্রয়োজন বোধে আপনার মাধ্যমে যদি কিছু তারা মনে করেন, আমার তো কাজ কাম কম, মানে অনেক ব্যবসা বাণিজ্য নানান কিছুর মধ্যে আমি খুব সংশ্লিষ্ট থাকি না, মাথার মধ্যে খালি এইসব বিষয় কিল নাই সেগুলো। তো সুতরাং তারা যদি মনে করেন ভলান্টারিলি উইদাউট হ্যাভিং এনি রেমুনারেশন, ভলান্টারিলি কিছু পরামর্শ দিতে রাজি আছি। অসংখ্য ধন্যবাদ জনাব ববিহাত জাজ। নির্বাচন প্রসঙ্গে আমরা যে আলাপটি করছিলাম, আসলে বিস্তর কথাবার্তা তো আসলে নির্বাচন নিয়েই, এবং দীর্ঘ এই গত 15 বছরও একটা বড় অংশ জুড়ে এই যে নির্বাচন মানুষ ভোট দিতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে ইসির যে বক্তব্য এবং সার্বিকভাবে আমরা প্রত্যাশাটা আসলে কি করছি? দেখেন, সার্বিকভাবে আমাদের প্রত্যাশা হলো একটা সুন্দর লেভেল প্লেইং ফিল্ড, যেটা আমরা বহু বছর ধরে বলে এসেছি, এরকম একটা অংশগ্রহণমূলক নির্বাচন। এবং যখন আমি বলি অংশগ্রহণমূলক, মানে যারা সঠিক বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের সবার অংশগ্রহণমূলক। তাই বলে আবার ভুল দিকে যেন না যে আওয়ামী লীগের অংশগ্রহণমূলক বা 13-14 দলের অংশগ্রহণমূলক, সেগুলো বলছি না। যে যারা বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে, ডেমোক্রেটিক ফোর্সেস, জি, তাদের সবার একটা অংশগ্রহণমূলক নির্বাচন। এখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্যটা রেখেছেন, উনি রাখতেই পারেন যে উনি চান যেন ওনারাও ওনাদের ক্ষমতায়নের জায়গায়ও কোনো দুর্বলতা না আসে, যেন ওনারা সঠিক একটা নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারেন। এবং সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলো থেকে নিশ্চয়ই আমাদের সবসময় প্রচেষ্টা থাকবে, কারণ আমরা তো 16 বছর আপনার কি বললাম আন্দোলন করে এসেছি, যুদ্ধ করে এসেছি একটা সঠিক নির্বাচনের জন্য। সো নিশ্চয়ই সেই সঠিক নির্বাচনটা পাবার দ্বারপ্রান্তে যখন আমরা, তখন নিশ্চয়ই যা সহযোগিতা দরকার, যা প্রয়োজন আমাদের সাইড থেকে, মানে ভাইয়ের দল বিএনপি বলেন, আমরা সবাই যুগপৎ আন্দোলনে যারা ছিলাম, এই যুগপৎ আন্দোলনের সবাই আমি বিশ্বাস করি আমরা পুরো সহযোগিতা দিয়ে যাব। আর বাকি ওই যে আপনার ইনস্টিটিউশনাল অনেক ক্ষমতা নির্বাচন কমিশনের থাকা উচিত, যে ক্ষমতাগুলো আসলে নির্বাচন কমিশনের নাই। মানে আইনগত আছে, কিন্তু আবার ওই আইনটা অ্যাপ্লিকেশন কিভাবে হবে, যদি অ্যাপ্লিকেশন না হয় কার জবাবদিহি থাকতে হবে, তাদের কি পেনাল্টি থাকতে পারে, এগুলো অনেক কিছু আসলে মিসিং আছে। এবং এইগুলো
আগে অনেক কারণেই হয়নি, কিন্তু গত 16 বছর আওয়ামী লীগ সরকার, স্পেশালি কেয়ারটেকার সরকারের আমলে তো অনেক কিছু ছিল, কিন্তু কেয়ারটেকার সরকারের বিধানটা যখন সরিয়ে দিল 13 অ্যামেন্ডমেন্ট 15 অ্যামেন্ডমেন্ট কেয়ারটেকার সরকারের বিধানটা যখন সরিয়ে দিল 13 অ্যামেন্ডমেন্ট বাতিল করে, তখন এই নতুন যে সিস্টেমগুলোর প্রয়োজন এগুলো তারা করেনি যেন তারা অপব্যবহার করতে পারে। আগামীতে আমাদের যেটা প্রয়োজন, যে কেয়ারটেকার সরকার যেমন আমরা ফিরিয়ে আনতে চাই, আমরা নিজেরাই তো 15 বছর এটার জন্য আন্দোলন করেছি, একই সাথে নির্বাচন কমিশন যে সঠিকভাবে ক্ষমতায়ন হয়, মানে কনস্টিটিউশনে আমাদের এখন এগেন কনস্টিটিউশনে হয়তো অনেক রিফর্ম হবে, বাট তবুও কনস্টিটিউশনে সুন্দরভাবে যে ক্ষমতাগুলো নির্বাচন কমিশনের হাতে দেয়া আছে, তারা যেন ওই ক্ষমতাগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারে, এইটার ব্যবস্থা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো সেই আঙ্গিকেই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলেছেন। আমি আপনার সরি একটু ইন্টারাপ্ট করছি। জি, এখানে আমরা দেখেছি কিন্তু বিগত সময়ে যেটি হয়েছে যে সিম্পল একজন মানে সেনাবাহিনী ডিপ্লয় করার ক্ষেত্রেও নির্বাচন কমিশন যেটি চেয়েছে পরবর্তীতে সরকার সেটি করতে দেয়নি বা হয়নি, এরকমটা যাতে না হয়, তাদের ইচ্ছা অনুযায়ী অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু সিচুয়েশন যাতে তারা সেটা করতে পারে, সেই বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন বলে। ওই জায়গাটি তো ওই যে আপনার অ্যাকচুয়াল আইনগত ক্ষমতা চলে আসে, মানে মনে করেন কনস্টিটিউশনে তাকে ফুল ক্ষমতা দেওয়া হয়েছে, সংবিধানে তাকে ফুল ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচনকালীন সময়, কিন্তু এখন যদি খোদ প্রধানমন্ত্রী বা কোনো একটা মন্ত্রী সেটা খর্ব করে, তাহলে তার কিভাবে সে বিচারের আওতায় পড়বে, এগুলো তো ডিফাইন্ড থাকতে হবে, আইন তো পরিষ্কার থাকতে হয়, এগুলো করা হয়নি। তো এখন মনে করেন কেয়ারটেকার সরকারের আমলে যখন নির্বাচন হবে, তখন তো প্রধানমন্ত্রী নেই, তখন অন্য কোনো মন্ত্রীও নেই, তাইলে ভিন্ন হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো সামনের যে আমাদের সামনে যে নির্বাচনটা, এই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এই দায়িত্বগুলো থাকবে যেন ক্ষমতাটা নির্বাচন কমিশনের হাতে থাকে। কিন্তু এই নির্বাচন হয়ে যাবার পর নতুন যে রাজনৈতিক সরকার আসবে, সেটা যদি আমরাও আসি, আমাদের সবার উপরে ওই দায়িত্বটা থাকবে যে নির্বাচন কমিশন আগামীতে যেন কখনো তাদের ক্ষমতা নিয়ে দুশ্চিন্তা করতে না হয়, আইনগতভাবে সেই জিনিসগুলো সঠিক করে দেওয়া। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। ডক্টর রিপন যদি কিছু যুক্ত করেন আমরা শেষ করব। না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটাইট। ওকে, অসংখ্য ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।